রাত তখন বেশ গভীর। মনসুর আকাশের ওপর দিয়ে উড়ে বাড়ির দিকে আসছে। ততক্ষণে সে সমস্ত খবর নিয়ে ফেলেছে। এতক্ষণ সে বর্ডারের সেই স্থানে গিয়েছিল যেখানে আসলে ফাঁকা ছিল এবং সমস্ত সেনাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করেছে, কিন্তু সবাই বলছে যে এইখানটা তো বন্ধ ছিল, আমরা তো জানি না, কেউ তো বাহিরেই যায়নি। তাহলে এরকম কাণ্ড ঘটল কিভাবে? আসলে তারা যে সকলে মিথ্যা কথা বলছে তারা নিজেরাই জানে, কারণ গেট ওই সময় খোলা ছিল। কয়েকদিন আগে ইদ্রা ফিদ্রা বলার কারণে এটা বন্ধ করা হয়েছে। তারপর মনসুর সেখান থেকে চলে আসলো। মনসুর আসলে নিজেই ধরতে পারছে না আসলে কিভাবে এই কাণ্ডটা ঘটল। অনেক উপর দিয়ে মনসুর উঠছিল। তার উদ্দেশ্য সে এখন প্রাসাদের দিকে যাবে, তারপর একটু বিশ্রাম করবে, আরেকটু রাত হলে তারপর বের হবে ইনভেস্টিগেশনের জন্য। মুনতাহা ওদিকে ভিক্ষুকের ছেলে বেলালের সঙ্গে তার নিজের কক্ষে বসে আছে। রাত্রেবেলা আজকে বের হবে বলে সিদ্ধান্ত নিল। মুনতাহা বলল, আচ্ছা বেলাল, আপনি কাজ করুন, আজকে আমরা একটু বাইরে বের হব, যেহেতু আজকে চারিদিকটা পরিবেশ ঠান্ডা আছে আর তেমন কোনো সমস্যাও হবে না। চলুন আমরা একটু বাইরে যাই, সারাদিন ঘরের ভিতরে বসে থাকতে ভাল লাগছে না। আর আমি সবসময় শঙ্কায় থাকি যে আপনাকে এখানে এনে ভুল করে ফেললাম নাকি। আপনাকে বাড়িতে দিয়ে আসতে পারলেই আমার শান্তি হয়। আর সব মিলে যে একটা ঝামেলা পাকিয়েছি আমি, তাতে করে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। তারপর বেলাল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন, যদি সুযোগ পান তাহলে আমাকে নামিয়ে দিয়ে আসেন, ঠিক আছে? মুনতাহা তখন বলল, আচ্ছা ঠিক আছে। তখন মুনতাহা নিজের কক্ষের একটা সিক্রেট চেম্বারে গিয়ে একটা গোলাপি কালারের জামা পরে আসলো। মুনতাহা এতক্ষণ ঘরোয়া জামায় পড়েছিল। বেলাল তার দিকে তাকাতে পারে না, কারণ সে এত সুন্দরী যে তার দিকে তাকালেই তার চোখ ঝলসে যায়। সে মাটির দিকে তাকিয়ে কথা বলে। এখন মুনতাহাকে লাগছে একদম পরীর মতো সুন্দর। মুনতাহা তো একটা পরী। তারপর সে বাইরে বের হলো। বেলালের হাত ধরল। যে জানলাটা বেলাল একটু আগে হাত দিয়ে খুলেছিল, সেই জানলাটা অটোমেটিক্যালি খুলে তারা দুজনে আকাশে উঠতে লাগলো। এখানকার আবহাওয়া, বাতাস সবকিছু খুবই তাজা এবং ফ্রেশ। এত সুন্দর আবহাওয়া এবং প্রত্যেকটা বাতাসের সঙ্গে মিশে আছে নানান ধরনের ফুলের ঘ্রাণ। আকাশে ভরা জ্যোৎস্না। দেখতে রাজ্যটা এত চমৎকার লাগছে যে বলে বোঝানো সম্ভব না। রাজ্যের প্রত্যেকটা বিল্ডিং যেন সবুজে বেষ্টিত এবং সবুজ দিয়ে ঘেরা, এবং বিল্ডিংয়ের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে নানান রঙের ফুল ফুটে আছে। এ যেন এক অন্যরকম মায়াপুরী। এই মায়াপুরীতে যেন সব কিছুই মায়াময় থাকে, এবং এটা এই জন্য মনে হয় স্বপ্নপুরী দেওয়া নাম। বেলাল দেখে খুব খুশি হলো এবং বলল, তোমাদের এই জায়গাগুলো আসলে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম জায়গা আমি জীবনে কোনোদিন দেখিনি। তবে আমি এখানে বেশি দিন থাকতে চাই না, কারণ এখানে আমার মতো কেউই নেই। আমি বাড়িতে যেতে চাই। মুনতাহা তখন বলল, আচ্ছা ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দেখি কিছু একটা করা যায় কিনা। তাই বলে তারা আকাশের অনেকখানি উপরে উঠে গেল, একদম সেই মেঘের উপরে। মেঘের উপরটা দেখতে কেমন শুধুমাত্র টিভিতেই দেখেছি এতদিন পর্যন্ত। বেলাল সেটাই মনে মনে ভাবল। তারপর মুনতাহাকে বলল, এত সুন্দর মেঘের উপর থেকে চাঁদ দেখতে এত চমৎকার লাগে আগে জানতাম না, এবং খুব সুন্দর। শুধুমাত্র দিগন্তের পর দিগন্ত সাদা মেঘ, আর নিচে হচ্ছে শহর। ওর ভিতর দিয়েই তারা উড়ে বেড়াতে লাগলো। বেলালের খুব ভালো লাগছিল। বলল কি যে, আমি আমার জীবনের কোনোদিন এত সুন্দর জিনিস উপভোগ করিনি। সব মিলিয়ে এত ভালো লাগছে আমার যে বলে বোঝাতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ। তখন মুনতাহা জানালো, ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু বিপদে তো আমি ফেলে দিয়েছি আপনাকে। সব মিলিয়ে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা চলুন একটু বর্ডারের কাছাকাছি যাই, জায়গাটা আবার একটু পরিদর্শন করে দেখে আসতে হবে। যদি বের হওয়া যায়, ফাঁক ফোকর থাকে, তাহলে আমরা বের হব, আর তা না হলে আর বের হয়ে কোনো কাজ নেই। তারপর মুনতাহা সেই বর্ডারের কাছাকাছি গেল। গিয়ে দেখলো চারিদিকে শুধুমাত্র রক্ষী দিয়ে ভরা, এবং বর্ডার গার্ড সকলেই বর্ডার পাহারা দিচ্ছে। আর এখান থেকে বের হওয়া তো অসম্ভব ব্যাপার। অন্যান্য যত জায়গা যাওয়া দরকার ছিল প্রত্যেকটা জায়গায় গেল, যেসব জায়গায় ফাঁকা ছিল, কিন্তু সবগুলো চেম্বার আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ বাইরে থেকে কেউ যেন আমাদেরকে ট্রেস করতে না পারে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই সিস্টেম চলে মূল হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণে। সব মিলিয়ে এখন বাইরে হওয়া অসম্ভব, আর কিভাবে কি করতে হবে কিছু বুঝতে পারছি না। মুনতাহা এই কথা বলতেই বেলাল বলল, আমি আদৌ আজীবন বাড়িতে যেতে পারবো তো? মুনতাহা বলল, আরে পারবেন, আসলে আমাদের এখানে একজন সেনা আছে, সে এইসব বিষয়ে আমাকে সাহায্য করতে পারবে। ও, মুনতাহা বলতে গিয়ে থেমে গেল। বেলাল বলল, হ্যাঁ কি বলছেন? মুনতাহা বলল, না তেমন কিছু না,
তবে ওর কাছে আমাকে যেতে হবে। চলো ওর প্রাসাদের দিকে যাই। ভালো হবে বোধহয় ওর প্রাসাদে গিয়ে কথা বললে। তবে এখন রাত্রেবেলা যাব না, আগামীকাল দিনে যাব, দরকার হলে ওকে প্রাসাদে ডাকবো। তাই বলে মুনতাহা বেলালের হাত ধরে নিজের প্রাসাদ দিকে যেতে যাবে। ঠিক তখনই ওই দিক থেকে সাদা রঙের একটা আলো এসে বেলালের গায়ে পড়ল, এবং সেটা কোনো আলো ছিল না, সেটা ছিল একটা বন্দুকের গুলি। এরা এরকমভাবেই সাধারণত জাদুর মাধ্যমে বন্দুকের গুলি ছুঁড়ে থাকে, এবং সেটা খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। বেলালের বুকে লাগার সঙ্গে সঙ্গেই মুনতাহার হাত থেকে সে ছুটে গেল এবং ছুটে নিচের দিকে পড়তে শুরু করলো। মুনতাহা উঠছিল, এমত অবস্থায় সে যখন দেখল বেলালের গায়ে কেউ আঘাত করেছে এবং সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যাচ্ছে, তখন মুনতাহা বেলাল বলে চিৎকার দিয়ে উঠল এবং নিচের দিকে যেতে শুরু করলো। কিন্তু ততক্ষণে আরেকটা আঘাত তার উপর পড়েছে, এবং সেটা আসছে উপরে মেঘের ভেতর থেকে। কেমনটা করছে? মুনতাহার সঙ্গে সঙ্গে উপর দিকে তাকালো। বেলালকে সে ধরতে গিয়েও ধরতে পারল না, তবে সে ধরার চেষ্টাও করল না, কারণ নিচে হচ্ছে মায়াদিঘি। এই মায়াদিঘির ভিতরে পড়লে বেলালের নিশ্চয়ই কিছু হবে না, নিচে তো পানিতে তার কোনো সমস্যা হওয়ার কথা না। বেলাল আস্তে আস্তে করে নিচের দিকে পড়ে যাচ্ছে। ওইদিকে মুনতাহার রেগে মেগে সেই মেঘের ভিতরে তার দৈব্য শক্তি দিয়ে আলো ছুটতে লাগলো। ততক্ষণে সেই মেঘের ভিতর থেকে একটা বিশাল আকৃতির দেহওয়ালা জিন বেরিয়ে এসেছে। মুনতাহা সেদিকে আঘাত করতে যাবেই ঠিক তখনই তাকে দেখে অবাক হয়ে গেল। এ আর কেউ না, এ হচ্ছে মনসুর। মুনতাহার সঙ্গে সঙ্গে বলল, মনসুর, তুমি এমনটা কেন করলে? তুমি ওকে কেন আঘাত করলে? একথা বলতেই মনসুর সঙ্গে সঙ্গে কাছে এসে বলল, একটা মানুষকে তুমি পৃথিবীতে নিয়ে এসেছো কিসের জন্য? আর ওকে এখানে আমি তো কিছু বুঝতে পারছি না। ও এখানে কিসের জন্য? ও নিশ্চয়ই তোমার ক্ষতি করার জন্য এমনটা করেছে, বা তোমাকে নিয়ে যাচ্ছিল এখান থেকে। মনসুর এই কথা বলতেই মুনতাহা বলল, কে বলেছে ও আমাকে নিয়ে যাচ্ছিল? আসলে ও কোনো কিছু করেনি, দ্রুত ওকে গিয়ে বাঁচাতে হবে। তারপর মুনতাহার সঙ্গে সঙ্গেই সেই অস্ত্র দিঘির দিকে চলে গেল, এবং সেই মায়া দিঘির কাছে গিয়ে দেখল মনসুর তাকে কোথায় ফেলেছে কিছুই বোঝা যাচ্ছে না। পানির কোনো শব্দ নেই, নিশ্চয়ই এই পানিতে সে নিচে ডুবে গিয়েছে, কারণ এই পানি ভীষণ গাঢ় এবং এই পানি স্বাভাবিক পানির থেকে অন্যরকম। সঙ্গে সঙ্গেই মুনতাহা পানির ভিতরে ঝাঁপ দিয়ে নিচে তার দৃষ্টি অন করল। এরা এই পানির ভিতরে দেখতেও পায়, এবং চোখ সঙ্গে সঙ্গেই একদম নীলবর্ণ হয়ে গেল এবং চোখে আলো জ্বলতে শুরু করলো। সে চারিদিক দেখছে, কিন্তু কোথাও সে আসলে বেলালকে দেখতে পাচ্ছে না। সে যখন নিচে আরো ডুব দিল, তখন খেয়াল করলো বেলাল আস্তে আস্তে নিজের দিকে চলে যাচ্ছে, কারণ এই পানির ভিতরে সাঁতার কাটা তার পক্ষে সম্ভব নয়। তারপর সে বেলালকে দ্রুত গিয়ে ধরে পানির ভেতর থেকে তুলে উপরে নিয়ে আসলো। মনসুর সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে, সে আসলে কিছু বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গে সে সেই বিশাল আকৃতির ফুল গাছটা নিচে নিয়ে গেল, যে গাছটা শুধুমাত্র ফুল আর ফুল। সেখানে নিয়ে দেখলো বেলাল অনেকটা পানি খেয়েছে। এই পানি খেলে বেলাল নিশ্চয়ই বাঁচবে না, কারণ এটা অতিরিক্ত কেমিক্যালযুক্ত এবং জাদুযুক্ত পানি। এই পানি স্বাভাবিক পানির মতো না। সঙ্গে সঙ্গেই মুনতাহা প্রায় কান্নাই করে ফেলল এবং মনসুরকে বলল, এদিকে আসো, দ্রুত পেট থেকে পানি বের করো। মনসুর পেটে চাপ দিতেই গড় গড় করে তার পেট থেকে পানি বের হলো, এবং পানির কালার ছিল একদম গাঢ় সবুজ। এটা দেখে মুনতাহা ভয় পেয়ে গেল। বলল কি যে এই পানিটা যে ও খেয়েছে, এটা তো আমরাই খেতে পারি না, আর ও পুরোপুরি পানি খেয়ে ফেলেছে, নিশ্চয়ই ফুসফুসে পানি ঢুকেছে। সবকিছু তাড়াতাড়ি বের করো। সঙ্গে সঙ্গেই মনসুর তার মুখে হাত দিল। মুখে হাত দিতেই মনসুরের হাতে এক ধরনের সবুজ রকমের আলো জ্বলতে শুরু করলো, এবং সেই আলো ভেতর থেকে পানি টেনে বের করে নিয়ে আসতে লাগলো। কিন্তু তাতে কোনো কাজ হলো না, কারণ তখন পর্যন্ত তার পেটে এবং সমস্ত জায়গায় পানি ছড়িয়ে গিয়েছে, এবং এই পানির রং গাঢ় সবুজ। সেই সবুজ পানি তার পেটের ভিতরে গিয়ে আরও যেন জট পাকিয়ে ফেলেছে, এবং ততক্ষণে নিশ্চয়ই পানি তার রক্তে মিশে গিয়েছে, এটাই মনসুর মনে করছে। পেট থেকে সমস্ত এবং লাংস থেকে সমস্ত পানি বের করা হয়েছে, কিন্তু তারপরেও এতক্ষণে তার পেটে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পানি ছড়িয়ে গিয়েছে। এখন তাকে বাঁচানো সম্ভব কিনা জানি না, মানুষ এই পানি সহ্য করতে পারে না। তখন মুনতাহা মনসুরকে একটা ধাক্কা দিয়ে বলল, তুমি এটা কি করেছো? তুমি আমার কাছে জিজ্ঞেস করবে না? ও যদি এখন জ্ঞান না ফেরে, ও যদি মারা যায়, তাহলে কিন্তু তোমার খবর আছে। মনসুর মুনতাহাকে ভালোবাসে, এই জন্য মুনতাহা যা করছে তা নিয়ে মনসুর কোনো কিছু বলছে না। মনসুর অনেক শক্তিশালী, তার দেহ দেখলেই বোঝা যায়। বিশাল আকৃতির কালো জিন, এবং এত পরিমাণ শক্তিশালী যে তার সামনে 100-200 জিন কিছুই না, এক তোড়ে সে ফু দিয়ে উড়ে দিতে পারে। মনসুর বসে বসে সেটা দেখছে। মুনতাহা তাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিল। বলল কি যে, তুমি এটা কেন করলে? তারপর সে বেলালের কাছে এসে
তাকে তার কোলে শুয়ে মাথায় হাত বোলাতে লাগলো। বেলাল, বেলাল উঠো, তুমি ঠিক আছো তো বেলাল? বেলাল তখনও জ্ঞান ফিরেনি, সে চুপচাপ বসে আছে। মুনতাহার ভীষণ রাগ হলো। মনসুর আবার উঠে তার কাছে এসে তার হাত ধরতে চাইল। তখন সে রেগে মেগে আবার তাকে সেখানে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে মনসুরকে তার বুকে একটা দুটো হাত দিয়ে ধাক্কা দিল। মনসুর পেছন সরে গেল, সেটাকে বকাঝকা করছে। ঠিক তখনই বেলালের জ্ঞান ফিরেছে এবং বেলাল বলছে, মুনতাহা কি হয়েছে? মুনতাহা পাগলের মতো ছুটে গেল বেলালের কাছে, বলল কি যে তোমার জ্ঞান ফিরেছে, তুমি ঠিক আছো তো? তখন বেলাল বলল, হ্যাঁ ঠিক আছে, একটু অন্যরকম লাগছে, মাথা ধরেছে ভীষণ, আর কেমন যেন শরীরের ভিতরে লাগছে, ভীষণ খারাপ লাগছে। তখন মুনতাহা বলল যে যদি ও ঠিক না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। মনসুর তখন কাছে এসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি, আর আমাদের এখানে তো মানুষ আসা নিষেধ, তুমি কেন এখানে একজন মানুষ নিয়ে এসেছো বলো তো? তখন মুনতাহা খানিকটা স্বাভাবিক হলো, কারণ বেলাল ততক্ষণে ঠিক হয়েছে, সে খানিকটা সুস্থ বোধ করছে, তাকে পাশে বসানো হয়েছে এবং সে আগের থেকে সুস্থ বোধ করছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে বিধ্বস্ত। মনসুর তখন বলল, মুনতাহা তুমি এমনটা করতে পারো না, তুমি কেন একটা মানুষ নিয়ে এসেছো এখানে? জানো না এখানে মানুষের প্রবেশ নিষেধ? আর এখানে এরকমভাবে তাহলে তুমিই বাইরে গিয়েছিলে তাই না? মুনতাহা তখন তার ভুল বুঝতে পারলো, এতক্ষণ নিশ্চয়ই তার সঙ্গে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, কারণ হচ্ছে মনসুর এই রাজ্যের একজন দেশপ্রেমিক এবং সে জানতে পেরে গিয়েছে, নিশ্চয়ই এই কারণেই ওর সঙ্গে দেখা করতে যেতে চাইছিল। তারপর মুনতাহা বলল, আসলে মনসুর বিষয়টা হয়েছে কি, সেদিন রাত্রেবেলা কি মনে করে যে বাইরে গিয়েছিলাম, তারপর গিয়ে সেখানে এক তান্ত্রিকের খপ্পরে পড়ি। সেই তান্ত্রিকটা তো আমাকে প্রায় রেখেই দিচ্ছিল, আমাকে প্রায় আটকে ফেলেছিল। তখন এই ছেলেটা এসে আমাকে বাঁচায়। কি করব বুঝতে না পেরে ওকে শুদ্ধ নিয়ে এসে চলে আসি, কারণ ওকে শুধু না আনলে হয়তো তান্ত্রিকের হাতে ওপরে তান্ত্রিক ওর ক্ষতি করতো। আসলে তখন বুঝতে পারি যে কি করব। তখন বাড়ির দিকে চলে আসি, আর পরবর্তীতে ওকে ফেরত দিতে গিয়ে দেখি বর্ডার বন্ধ হয়ে গিয়েছে। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না, তোমার কাছে যেতে চাইছিলাম, তবে কি করব একটু বলো তো? মনসুর শুনে বলল, বুঝতে পেরেছি, তবে ও তো ভালো কাজই করেছে, তোমার জীবন বাঁচিয়েছে, নাহলে তো তোমাকে পেতাম না আমরা। যাই হোক, ভালো করেছ। তাই বলে বিলালের সঙ্গে হাত মেশালো এবং বলল, আমি দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি, এখানে আমরা মানুষ দেখেছি তো, এখানে মানুষ আসা নিষেধ, ভেবেছি হয়তো মুনতাহাকে তুমি নিয়ে যাচ্ছ, আর তোমাকে খারাপ ভেবেছিলাম। আসলে খারাপ তো ওই তান্ত্রিক। কোন তান্ত্রিক বলো তো? তুমি কোন এলাকায় থাকো বলো তো? তখন বেলাল বললাম, ওই এলাকায় আমাদের এখানে মনুমিয়ান নামে একজন তান্ত্রিক আছে, কালো জাদু করে এবং খুবই খারাপ একজন মানুষ। তখনই মনসুর চিনে গেল, বলো কিছু মনু, ও তো পাদ্রোর পার্সোনাল এজেন্ট, মানুষের এজেন্ট, ওর খবরে তুমি পড়তে গিয়েছিলে মুনতাহা, তোমার আসলে সেখানে যাওয়া উচিত হয়নি। তখন মুনতাহা তার নিজের ভুল বুঝতে পারলো এবং বলল, আচ্ছা ঠিক আছে মনসুর, তুমি এক কাজ করো, ওকে কিভাবে দিয়ে আসা যায় সেটা একটু ব্যবস্থা করো, আমি অনেক অনেক খুশি হব মনসুর। তাই বলে সে মনসুরের হাত ধরে বসলো। মনসুর তো ওকে অনেক ভালোবাসে এবং হাত ধরেছে, এখন যা ইচ্ছা তা না করে কি পারবে? অবশ্যই তাই করতে হবে। মনসুর বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তবে এখন তোমরা বাইরে ঘোরাফেরা করো না, এখন বাসায় চলে যাও, কারণ হচ্ছে কেউ দেখে ফেললে সমস্যা হবে, আর বর্ডারের চারপাশে প্রচণ্ড পরিমাণ সিকিউরিটি দেওয়া আছে, এই মুহূর্তে আসলে তোমাদেরকে আমি দিয়ে আসতে পারবো না, এখন সমস্যা আছে, আপাতত কয়েকটা দিন এখানে থাকো, আর পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর আমি দেখি কী করা যায়। তারপর মনসুর চলে গেল তার নিজের শয়নকক্ষের দিকে, মানে নিজের প্রাসাদের দিকে, আর মুনতাহা এবং বেলাল চলে গেল তার নিজেদের ঘরে। বেলালের শরীর বেশ খানিকটা খারাপ করেছে। বেলাল বলল, আমার খুব ভালো লাগছে না, আমি শুয়ে পড়ি। তাই বলে সে ঘুমিয়ে পড়ল। বেলাল সত্যি অসুস্থ অনুভব করছে। এই পানির ভিতরে পড়ার পর থেকেই তার শরীরের মধ্যে একটা অন্যরকম ক্রিয়া কাজ করছে, মনে হচ্ছে শরীরের ভিতরে অন্যরকম বিদ্যুৎ খেলে যাচ্ছে। মুনতাহা পাশে শুয়ে রয়েছে, পাশে বলতে পাশের সোফায়, সে বিছানায় ঘুমায় না। বেলাল অসুস্থ বলে বেলালকে এখানে রেখে সে পাশের সোফায় ঘুমিয়ে পড়েছে। রাত তখন বেশ গভীর। মুনতাহা ভাবতে লাগলো, বেলালের যখন শরীর খারাপ হলো তখন সে এরকমভাবে অস্থির হয়ে গিয়েছিল কেন? সে কি কিছুই বুঝতে পারছে না। আসলে বেলালের প্রতি তার এখন অন্যরকম একটা মায়া কাজ করে। বেশ কয়েকদিন হলো বেলাল এখানে এসেছে, তাকে ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? এই অনুভূতির নাম কি সেটাই মুনতাহা বুঝতে পারছে না। তারপর সে একটু অন্যপন্য ভেবে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাজদরবারে সকল উপস্থিত হলো। রাজার সামনে সকলে বসে আছে, মনসুর পাশে দাঁড়িয়ে আছে। রাজা বলল, মনসুর কি খবর নিয়ে এসেছ? মনসুর তখন বলল,
মহারাজ, খবর তো কিছু পাইনি, তবে মনে হচ্ছে না কেউ বাইরে গিয়েছে, হয়তো তারা কোনোভাবে টের পেয়ে গিয়েছে। মনসুরের চোখামুখি মিথ্যা। সে জানে যে মোন্তাহা এই কাজটা করেছে, কিন্তু সে কেন এই কাজটা বলল না তাদের কার সামনে? বললে নিশ্চয়ই রাজা রাগ করত নাকি? তবে তাতে করে তো আলটিমেটলি ক্ষতিই হলো, আসল ফ্যাক্টটা জানা গেল না। মনসুর কেন মিথ্যা কথা বললো জানে না, হয়তো মুনতাহাকে ভালোবাসে সেই জন্য, নাকি অন্য কোনো কারণ। মুনতাহার বাবা পাশে দাঁড়িয়ে আছে, সেটা তার দিকে তাকিয়ে বলল, সত্যি কি তুমি সবকিছু দেখেছ? মনসুর তখন বলল, হ্যাঁ আমি সব দেখেছি। তখনই ইদ্রা ফিদ্রা বলল, মনসুর, আমার কাছে তো ইনফরমেশন আছে কেউ বাইরে গিয়েছিল, কিন্তু তুমি কি খবর নিয়ে আসলে? মনসুর তখন বলল, আমি আসলে সেনাদের কাছে খবর নিয়েছি, ওরা বলেছে যে বর্ডার অনেক দিন থেকেই বন্ধ, কিন্তু কেউ বাইরে যায়নি। তবে এমনটা কেন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তারপর মনসুর সে কথা বলতেই মহারাজ বলে, আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। তারপর ইদ্রা ফিদ্রাকেও চলে যেতে বলল। তারপর তারা রাজ্য পরিচালনা শুরু করে দিল। সকলকে বলতে লাগলো, রাজ্যের চারিদিকে সিকিউরিটি বাড়িয়ে দাও, আর আমাদের এখানে আজকে জরুরি বৈঠক হতে চলেছে। আমাদের রাজ্যটা এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু তারা বুঝে ফেলেছে যে আমরা এই অঞ্চলের কাছাকাছি আছি, তাহলে নিশ্চয়ই তারা আমাদেরকে খুঁজে বের করতে বেশি সময় লাগবে না। রাজ্যটা কোন দিকে সরিয়ে নিয়ে যায় বলো তো? আর সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে বলয় আছে সেই বলয়টা ব্যবহার করতে হবে। বলয় বহু বছর ব্যবহার করা হয় না, তা তো প্রায় 200-300 বছর হয়েছে। এই অঞ্চলে আমরা 200-300 বছর ধরে খুব শান্তিতে বসবাস করছি, কিন্তু এই বলয়টাকে এখন কাজ করবে। বলয় স্টেশনে যেতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে যে এটাকে আবার পুনরায় স্টার্ট দেওয়া যায় কিনা। তারপর ইদ্রা ফিদ্রাকে বলল, তোমরা দুদিকে চলে যাও তো, দুদিকে গিয়ে দেখে আসো বলয়টা ঠিক আছে কিনা, এটা ঘুরবে কিনা, আর যে এনার্জি দরকার সেই এনার্জি স্টেশন ঠিক আছে। আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারবো। আমাদের যে মূল শক্তি, সেই শক্তির জন্যই তো পাদ্র সমাজ আমাদেরকে তাড়া করে বেরিয়েছে সারা জীবন। তবে সেই বলয়টা ব্যবহার করতে হবে। যাও, আমাদের বলয় এখন পর্যন্ত সুরক্ষিত আছে। পাদ্র এবং পাদ্রর যে সেনারা আছে তারা সকলেই এইসব জিনিসপাতি খুঁজে বেড়াচ্ছে তাদের শক্তিকে বৃদ্ধি করার জন্য, কিন্তু এরা স্বপ্নপুরীর শক্তি, এটা দিয়ে তারা যে কোনো কিছু করতে পারে। ইদ্রা এবং ফিদ্রা দক্ষিণ এবং উত্তর দুদিকে ছুটল। এই দুদিকেই হচ্ছে এই রাজ্যের বলয় গ্রহ। এটা দিয়েই এই রাজ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং সেটার জন্য এই মেশিনের ভেতরে সেই তরলটা ঢালা লাগে, যেই তরলটা মহারাজ সেদিন আন্ডারগ্রাউন্ডের সেই সুরক্ষিত জায়গায় দেখে এসেছে। এই তরল এই রাজ্যের অনেক জায়গায় পাওয়া যায়, বিশেষ করে এই যে সিংহাসন আছে এই সিংহাসনের নিচে এটার একটা অন্যরকম খনি রয়েছে, যেখান থেকে জিনিসগুলো উত্তোলন করা যায়। এটা যদি কোনোভাবে বাইরে যায়, তাহলে যে কোনোভাবেই হোক বাইরের সব সম্পত্তি এরা বাজেয়াপ্ত করবে এবং পুরো বিশ্বটাকে এক ধরনের অন্যরকম সার্কাজমের মধ্যে নিয়ে যাবে, এবং সেটা হবে খুব খারাপ, কারণ বিশ্ব তখন ধ্বংসের মুখে চলে যাবে, এবং তখন শুধুমাত্র হাঙ্গা দানা এবং মারামারির মধ্যেই সব কিছু সীমাবদ্ধ থাকবে। যার কারণে মহারাজ এই জিনিসটাকে সবসময় সুরক্ষিত রাখে, এবং পুরো বিশ্বের মধ্যে সবথেকে সুন্দর এবং অন্যতম ভালো রাজ্য হচ্ছে এই স্বপ্নপুরী, এবং স্বপ্নপুরীর ভেতরে অলৌকিক শক্তির উৎসের অভাব নেই। তাদের পূর্বপুরুষরা শিখে গিয়েছে এই জিনিসগুলো যেন কোনোভাবে বাইরে না যায়, এবং সমস্ত জিনেদের থেকে লুকিয়ে থাকার এক অলৌকিক ক্ষমতা তারা বংশ পরম্পরায় পেয়েছে, এবং এখানে এই শক্তি তাদের বংশ পরম্পরা থেকেই এসেছে। ইদ্রা দক্ষিণের সেই বলয়ের কাছে আসলো, এসে দেখল যে সেখানে একটা বিশাল আকৃতির চাকতি রয়েছে, এবং গাছের ভেতরে সেটা সুন্দরভাবে গেটের মতো করে বসানো। বিশাল আকৃতির এক পাথরের গেট, সেই গেটের মধ্যে এক ধরনের অন্যরকম নির্জীব আলো জ্বলছে। সেই আলোর মধ্যে ইদ্রা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সেই আলোটা তাকে নিজের ভেতরে ঢুকিয়ে নিল। তারপর সে যখন সেটার কাছে গেল, খেয়াল করলো বিশাল আকৃতির সিঁড়ি নিচের দিকে চলে গিয়েছে, এবং এটা এই রাজ্যের এক প্রান্তের সেই বলয় আর কি। নিচে নামার পর সেই সিঁড়িগুলো আস্তে আস্তে তাকে নিচে নিয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে, তাকে এক ধাপ দুই ধাপ করে নিচে নামতে হলো না। এজন্য এক অন্যরকম প্রযুক্তি, এই এলাকার প্রযুক্তি অন্যান্য সব জায়গা থেকে ভিন্ন। বেশ খানিকটা নিচে যাওয়ার পর সে যখন নিচে যাচ্ছিল, একটু একটু করে আলো জ্বলছিল, এবং অটোমেটিক সেই আলোগুলো জ্বলছিল এবং নিভে যাচ্ছিল। এখানে সব কিছুর চিন্তা করা হয়, যেমন সাশ্রয়ের চিন্তা করা হয় তেমন ব্যবহারেরও চিন্তা করা হয়। যখন আপনি যেই স্থানে থাকবেন সেই স্থানের আলোগুলি জ্বলে উঠবে, সেই স্থান থেকে প্রস্থান নেওয়ার পর আলোগুলো অটোমেটিক্যালি নিভে যাবে। মনে হবে যে এখানে আগে থেকেই তো আলো জ্বলেছিল, কিন্তু বিষয়টা ঠিক তেমন না।
আলোটা আগে থেকেই জ্বলা এবং পরবর্তীতে আপনি প্রস্থান নিলে নিভে যাবে। ইদ্রার সঙ্গে ঠিক তেমনটাই হচ্ছিল এবং এই এলাকার প্রযুক্তি এরকম। সে একদম নিচে কাছাকাছি চলে আসলো। সে খেয়াল করলো বিশাল আকৃতির বড় ঘড়ির কাঁটার মতো সেই বলয়টা সেখানে রয়েছে। তবে অনেকদিন না চলার কারণে সেই বলয়ের মধ্যে নিশ্চয়ই জং ধরে গিয়েছে। এটা লোহার তৈরি বিশাল রকমের চাকতি এবং সেই চাকতিটাই এই রাজ্যের চালিকা শক্তি এবং এটাকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায়। এরকম দুই পাশে দুটো আছে এবং বিশাল আকৃতির। সেটা ইদ্রার থেকেও প্রায় 10-12 গুণ বড় এবং এত বড় যে এটার একটা ছোট ছিদ্র দিয়ে ইদ্রা ঢুকতে পারবে। সে খেয়াল করলো যে জায়গাটা এটা মূলত চলে সেই জায়গায় জং ধরে আছে এবং চারিদিকটা বেশ নোংরা হয়ে আছে, অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয় না। সঙ্গে সঙ্গে ইদ্রা সেখানকার যে মেন সুইচ আছে যেটা দিয়ে ওইটা অন করতে হয় সেটা অন করার চেষ্টা করলো। একটু ঘুরে খড়খড় করে বন্ধ হয়ে গেল। তার মানে বোঝা গেল যে এটাকে মেরামত করতে হবে। আর ওই পাশেরটার কী অবস্থা সেটা ফিদরা না আসলে বোঝা যাচ্ছে না। সে বেশ খানিক্ষণ পর্যবেক্ষণ করে দেখল এর মধ্যে এই রাজ্যের যে মূল শক্তি আছে সেই নীল পানি এবং সবুজ পানি দিতে হবে। দেওয়ার পরেই এটা চলবে। দিয়ে টেস্ট করে দেখতে হবে। এখানে সম্ভবত একটু রাখা ছিল। সে আর একটু নিচে গেল সেই আন্ডারগ্রাউন্ডের দিকে। যাওয়ার পর সে যখন তার হাতের ছাপ সেখানে দিল, সেখানে সেই চেম্বারটা খুলে সেই শিশির মতো জিনিসটা থেকে বেরিয়ে আসলো সেই সবুজ রঙের শক্তিশালী পানীয়। তারপর সেই পানীয়টা সে একটু হাতে নিয়ে যেখানটায় দিলে এটা চলে সেই জায়গায় একটু মাখালো। মাখানোর সঙ্গে সঙ্গে জিনিসটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ঘুরতে লাগলো এবং রাজ্যের দুই পাশটা একটু নড়ে উঠল। তার মানে বোঝা গেল যে বলয় ঠিক আছে। নড়ার সঙ্গে সঙ্গেই মহারাজ বুঝতে পারল যে ইদ্রা এবং ফিদরা নিশ্চয়ই এটাকে পরীক্ষা করছে এবং পরীক্ষা করার কারণেই রাজ্য একটু ভূমিকম্পর মতো নড়ে উঠল এবং বোঝা গেল যে জিনিসগুলো ঠিক আছে এবং এটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব এবং তারা খুব শীঘ্রই এখান থেকে প্রস্থান করবে। তবে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো দ্রুত ঠিক করতে হবে। ফিদরাও ঠিক একই সমস্যা ফেস করলো এই পাশ থেকে। তারা দুজন সেখান থেকে বেরিয়ে যখন একত্রে মিলিত হলো বলল কি যে সমস্যাগুলো ঠিক এরকম, এগুলো খুব দ্রুত সমাধান করতে হবে। তারপর তারা রাজ্যের দিকে এগিয়ে গেল, কারণ রিপোর্ট করতে হবে এবং বলতে হবে যে এরকম সমস্যা। মহারাজ সেখানে বসে আছে। ইদ্রা ফিদরা আসতেই বলল যে মহারাজ বলাই ঠিক আছে, তবে কিছু মেরামত করতে হবে এবং মনে হচ্ছে না সেটা 1-2 সপ্তাহ আগে সম্ভব হবে। মানে আমরা 1-2 সপ্তাহের মধ্যে এখান থেকে প্রস্থান করতে পারবো এবং এই 1-2 সপ্তাহ আমাদেরকে খুব নিরাপদে এখানে থাকতে হবে। এখান থেকে বের হওয়া কোনো স্বভাব সম্ভব না। আর শুধুমাত্র তো মেশিন চলাটাই ঠিক না, এখান থেকে কোন স্থানে আমরা যাব, কিভাবে যাব সেটাও তো একটা ভাববার বিষয়, তাই না? আর সেটার জন্য আমাদেরকে বাইরে বের হতে হবে, না হলে তো আমরা আসলে স্থান নির্ধারণ করতে পারবো না। আর আমাদের সেরকম প্রযুক্তি নেই যে আমরা কোনো একটা জায়গায় গিয়ে দেখব। আমরা তো সমুদ্রের উপরে এসেছিলাম, তবে সমুদ্রের কিনারায় সবসময় থাকতে হবে। এটা তো আটলান্টিসের একটা জায়গা, তবে আমরা এই আটলান্টিসের জায়গা থেকে সরে কোথায় যাব? আমরা যেতে পারি হচ্ছে গিয়ে আর্কটিক মহাসাগরে, সেখানে তেমন কোনো কিছু নেই। আর্কটিক মহাসাগরের উপরে যদি আমরা বসাতে পারি তবে সেখানে কেমন জিনেরা বসবাস করে বলতে পারবো না। আমাদের তো যাওয়ার সময় কোনো কিছু একটা বসানোর আগে দেখা যাবে আর্কটিকে যাব নাকি ওশেনিয়াতে যাব, কোথাও তো বুঝতে পারছি না। আমরা এই প্রশান্তর এইখানে এরকমভাবে ঘাঁটি পেতে আছি, এটা ওরা বুঝে গিয়েছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তার মানে বোঝা গেল এই রাজ্যটা একটা শূন্যের উপর চলে এবং সেই শূন্যের ওপর এই একটা বিশাল আকৃতির পাহাড়ের মতো পাথর ভাসছে এবং সেই পাথরের উপরেই এরা বসবাস করে এবং সেটাই একটা রাজ্য। রাজ্যটা একটা বলয়ের চালিকা শক্তিতে চলে এবং কয়েকশো বছর পর পর এরা এই জিনিসগুলো শিফট করে। এটা যেন এক অন্যরকম খনিজ সম্পদের ভাণ্ডারীয় রাজ্য এবং সেটা অনেক বছর আগে তৈরি করা। এরা কোনো পাদদেশে থাকে না, এরা থাকে সমুদ্রের উপরে। তার মানে এই রাজ্যটা সমুদ্রের উপরে ভাসমান অদৃশ্য এক রাজ্য, যেটা কেউ দেখতে পায় না। তারা সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে জায়গা নির্ধারণ করতে হবে। সেখানকার সেনাপতি, মন্ত্রী এবং উপদেষ্টা সকলকে নিয়ে বৈঠকে বসল। জায়গাটি নির্ধারণ করতে হবে কোন দিকে যাওয়া যায়, পৃথিবীর উত্তরে, দক্ষিণে, পশ্চিমে নাকি পূর্বে। যে কোনো একটা জায়গা খুব দ্রুত নির্ধারণ করতে হবে, কারণ পাদ্রর লোকজন যদি কোনোভাবে জেনে যায় তাহলে হবে অন্যরকম একটা বিড়ম্বনা, যা কিনা এই রাজ্যের জন্য সত্যি খুব ক্ষতি। শুধু রাজ্য না, পুরো বিশ্বের জন্য। এটা পাওয়ার জন্য পুরো বিশ্বের সমস্ত জিনেরা তাদের পেছনে পড়ে আছে। তারা এগুলো যে কোনো মূল্যে পেতে চায়। শুধু পাদ্র না, পাদ্রর মতো আরও অসংখ্য জিন, অনেক গোষ্ঠী আছে যারা কিনা এই সম্পদ পেতে চায়। এই সম্পদ পাওয়া মাত্রই তারা
অধিক শক্তিশালী হয়ে উঠবে এবং তারা অনেক বড় ক্ষতি করে ফেলতে পারবে। মুনতাহা উঠে দেখল বেলাল বেশ খানিকটা অসুস্থ হয়ে বারবার বমি করছে। সে শুধুমাত্র বাথরুমে যাচ্ছে আর আসছে। তার শরীর একদম রক্তবর্ণ হয়ে গিয়েছে, মানে শরীরের মধ্যে এক ধরনের নীল আভা জ্বলছে, আর চোখগুলো একদম সবুজের মতো হয়ে গিয়েছে। মানে এরকম সবুজ সে দেখেনি কখনো এর আগে। বেলাল কিছু বুঝতে পারছে না তার সঙ্গে কি ঘটছে এসব। সারা রাত ভরে সে একটু ঘুমাতে পারেনি। সে নানান ধরনের অদ্ভুত স্বপ্ন দেখেছে, যে স্বপ্ন সে তার জীবনে কোনোদিন দেখেনি। সে দেখছে যে বিশাল আকৃতির বড় বড় দৈত্য তার সঙ্গে মারামারি করতে আসছে, আর সে শুধুমাত্র পালাচ্ছে। শুধুমাত্র তাই নয়, সে কি সব দেখছে, যুদ্ধ লাগছে, একজন একজনকে মেরে ফেলছে, এ ওকে মারছে। বিশাল এক যুদ্ধ বেঁধেছে, বিশাল রণক্ষেত্র, যেন জাহান্নামের মতো জায়গা। সে এইসব দেখেই তার ঘুম আসছিল না, সারা রাত এদিক ওদিক করছিল। কিন্তু সকাল উঠতেই তার শরীরের মধ্যে এরকম ক্রিয়া বিক্রিয়া হতে শুরু করলো। তার চোখ লাল হয়ে গিয়েছে। সে বাথরুম থেকে আসতেই ফ্লোরের উপর হাঁটু কেটে বসে পড়ল। তার শরীরের ভিতরে যেন এক ধরনের ক্রিয়া হচ্ছে। তার সমস্ত রগগুলো একদম দাঁড়িয়ে গিয়েছে এবং তার চোখ একদম সবুজ হয়ে গিয়েছে। মুনতাহা দেখে ভয় পেয়ে গেল। তারপর সে বেলালের কাছে এগিয়ে আসলো। বেলালের 2 হাত ধরতেই বেলাল খানিকটা স্বাভাবিক হলো। তারপর সে সেখান থেকে চিত হয়ে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। মুনতাহা কি করবে কিছু বুঝতে পারছে না। বেলালকে তার বিছানার উপর শুইয়ে দিল। ততক্ষণে দরজা খুলে মুনতাহার মা ভেতরে ঢুকে পড়েছে এবং একজন মানুষকে দেখে মুনতাহার মা তখন চিৎকার দিয়ে উঠল। তখন সে মুনতাহাকে পেছনে সরিয়ে দিল, বলল কি যে এটা কে, এটা তোর রুমে কি করছে? ওর মা প্রচণ্ড কোনো চিৎকার করে বাইরে চলে যেতে গেল, কিন্তু মুনতাহা তাকে থামালো। বলল, মা শোনো, আসলে শোনো, তুমি আমার কথা তো শুনবে, দরজা বন্ধ করো। তখন মুনতাহা ইশারা দিয়ে দরজা বন্ধ করলো এবং বলল, ও একটা মানুষ এবং তুমি কি চাচ্ছ যে আমি ফেসে যাই? ওর কথা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তাহলে তুমি জানো না যে রাজ্যে কি অবস্থা চলছে, রাজ্যে কি একটা খারাপ পরিস্থিতি। আমি বাইরে গিয়েছিলাম সেটা জানাজানি হয়ে যাবে, আর তারপর বাবার মান সম্মান থাকবে, আর ওকে আমি এখানে ভুলক্রমে নিয়ে চলে এসেছি। বোঝার চেষ্টা করো মা। তখন মুনতাহার মা খানিকটা স্বাভাবিক হলো এবং বলল, এটা কি মানুষ? মুনতাহা তখন বলল, হ্যাঁ এটা মানুষ। কেন, জীবনে মানুষ দেখোনি? মুনতাহার মা বলল, হ্যাঁ আমাদের জীবনে এখান থেকে বের হয়েছি যে মানুষ দেখব, কোনোদিন তো বের হয়নি এখান থেকে, আর এখান থেকে তো বের হওয়া নিষেধ। তাহলে তুই বের হলি কিভাবে? জন্মের পর থেকে তো আমাদের বর্ডার বন্ধ, তাহলে তুই এটা কিভাবে করলি? মুনতাহা তখন বলল, আসলে মা আমি বর্ডার খোলা পেয়েছিলাম, সেই রাতে খোলা পেয়ে বেরিয়ে গিয়েছি। তারপর আমি কি এত কিছু জানি? তোমরা কি আমাকে কখনো বলেছো যেরকম এরকম? আমি তো। মুনতাহার মা তখন বলল, হ্যাঁ তোকে বলা উচিত ছিল, তবে তুই যেরকম ফাজিল হয়েছিস, রাত বেরাত তোকে যেরকমভাবে বের হতে দেই সেটা ভালো উদাহরণ দিয়েছিস। তারপর মুনতাহার মা ছেলেটার কাছে এগিয়ে আসলো। বেলালের হাত, মুখ, চোখ সব ছুঁয়ে দেখতে লাগলো, কারণ সে কখনো মানুষ দেখেনি। মানুষটা দেখতে এরকম হয় সত্যি? মুনতাহা তখন বলল, হ্যাঁ ওরা আসলে খুব ভালো হয়, আমি কথা বলে যা বুঝতে পেরেছি। তখন মুনতাহার মা বলল, হ্যাঁ ভালো হয় না ছাই, তবে একে কবে এনেছিস? মুনতাহা তখন বলল, এই তো সপ্তাহখানিক হয়েছে। এই কথা শুনতেই মুনতাহার মা বলল, কি এই সপ্তাহখানিক ও তোর সঙ্গে রয়েছে এখানে? মুনতাহা তখন বলল, আমি বলেছি না ওরা ভালো, ও আমার দিকে একটু খারাপ নজর করেনি কয়েকদিনে। আমি যা বলি তাই শোনে, আর আমার দিকে তাকিয়েও কথা বলে না, নিচের দিকে তাকিয়ে থাকে। তো বলো, ও কি কোনো খারাপ মানুষ? ও নিশ্চয়ই ভালো মানুষ, তাই না? তার মা তখন বলল, হ্যাঁ ঠিক আছে, তবে সাবধান, আর ওকে যত দ্রুত পারিস দিয়ে আয়। মুনতাহা জানালো যে কীভাবে দিয়ে আসবো মা? ওকে নামিয়ে দিয়ে আসার মতো কোনো পরিবেশই নেই, কারণ হচ্ছে গিয়ে বর্ডার বন্ধ, আর কি হচ্ছে যে কিছু বুঝতে পারছি না। মুনতাহা তখন বলল, তোর বাবা ফিরেছে, আমাদের রাজ্য নাকি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার তোড়ঝোড় চলছে। আমরা এতদিন আটলান্টিকের উপর ছিলাম না, তখন আটলান্টিস ছেড়ে নিশ্চয়ই অন্যদিকে যাওয়া হবে, দক্ষিণের দিকে নাকি আর্কটিকের দিকে যাওয়া হবে। যাই হোক, যেদিকেই যাই আবার রাজ্য শিফট করতে হবে। সেই শুরুর দিকে দেখেছিলাম রাজ্য শিফট করেছিল। এটা আসলে খুবই খারাপ বিষয়। এক জায়গায় অনেকদিন থাকবো, তারা এই সব কিছু তোর জন্যই হচ্ছে, যদি খালি জানাজানি হয়ে যায় না তখন দেখিস কি হয়। তারপর মুনতাহা বলল, হ্যাঁ জানাজানি কিচ্ছু হবে না, থাক, আমি মনসুরকে বলেছি, মনসুর যে কোনো একটা ব্যবস্থা করবেই। ও তখন বলল, কি তুই মনসুরকে বলে দিয়েছিস? ও তো একটা পাগল। মুনতাহা তখন বলল, আরে না, মনসুর ভাই সব কিছু করবে না, মনসুর ভাই সব কিছু জানে, এবং ও আজকে রাজ্যে মিথ্যা কথা বলেছে, আমি শুনেছি সেটা। এই কথা বলতেই বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, তবে ও ঘুমাচ্ছে? তখন মুনতাহা বলল, হ্যাঁ মা তুমি এখন যাও তো যাও। তারপর মুনতাহার মা তাকে বের করে দিল। বিশাল বড় বড় আগুন পাহাড়ের ওপর দিয়ে পাদ্রোর সেনাপতি উড়ে যাচ্ছে।
নিচে যেদিকেই চোখ যায় শুধুমাত্র ভলকানো এবং আগুনের বড় বড় ফোয়ারা। সেখান থেকে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে এবং ফটফট করছে। সে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেছে, তবে তারা দেখা না দিলে অবশ্যই তাদেরকে খুঁজে বের করা সম্ভব না। সেদিন যদি যে কোনোভাবেই ওদেরকে বের করে ফেলতে পারত, তাহলে হয়তো ও নিশ্চয়ই এই পুরস্কারটা পেত। কারণ তখন পুরো বিশ্বের সম্রাট হয়ে যেতে হচ্ছে পাদ্র, আর ও নিজে হতে হচ্ছে পাদ্রর অঞ্চলের রাজা। ও তো এটাই চায়, ওই অঞ্চলের রাজা হতে। সে আসলেই খুঁজে পাচ্ছে না। তার যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তার চেষ্টার ত্রুটি রাখেনি। তারপরেও কেন যে খুঁজে পাচ্ছে না সেটাই সে বুঝতে পারছে না। বেশ খানিকক্ষণ এদিক ওদিকে খোঁজাখুঁজি করে সে আগুনের পাহাড়ের উপরে একটা জায়গায় থামল। দুদিক থেকে আগুনের যেন ফটফট করে জ্বলছে, আগুনের ফুলকিগুলো উপরে উঠছে। ফুলকি বলতে এটা তো তরল আগুন, লাভার মতো। সেই লাভাগুলো বারবার ফুটে ফুটে উঠছে। সেখানে সে বসে আছে। এখানে সে মাঝে মধ্যে বসে থাকে। বড় আকৃতির পাহাড়, নিচে লাভা এরকমভাবে ফুটছে। সে উপর থেকে বসে দেখছে। কি করবে কিছু বুঝতে পারছে না। আসলে কোন দিকে? তারা তো ভূখণ্ডের কোথাও নেই, তাহলে কোথায় থাকতে পারে? আর এদের শক্তি এরকম যেদেরকে খুঁজে পাওয়া দুষ্কর। সব মিলিয়ে এদের এমন পরিস্থিতি যে কী হবে কিছু বুঝতে পারছি না। তারপর সেনাপতি উপরে উঠে গেল, উঠে বলল কি যে আপাতত রাজ্যে ফিরে যাওয়া দরকার। তারপর সে উড়াল দিয়ে তার রাজ্যের কাছাকাছি চলে আসলো। এই রাজ্যটা সত্যি খুব ভয়ানক। বড় বড় বিশাল আকৃতির পাথরখণ্ডের মাঝখানে মাঝখানে এই রাজ্যের বিভিন্ন জায়গা অবস্থিত। সে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। তারপর রাজ্যের শেষ মাথার দিকে শহরের একটা জায়গায় থামলো। সেখানে একটা সরাইখানা আছে। সেখানে এখানকার মদ বিক্রি হয় এবং বিভিন্ন আকৃতির সাধারণ জিনেরা এখানে এসে মদ পান করে। এইসব আকৃতির জিনেরা দেখতে খুবই কুৎসিত এবং খুবই ভয়ানক। তাদের দাঁতগুলো এত পরিমাণ নোংরা এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত পরিমাণ নোংরা যে তার দিকে তাকালে যে কেউ এমনিতেই ঘেনায় বমি করে দিবে এবং ভয় পেয়ে যাবে। এসব জিনেরা সত্যিই নোংরা। তাদের চেহারার আকৃতিও খুবই বাজে। দাঁতগুলো এত পরিমাণ ময়লা যে তার দিকে তাকালেই ছি। তবে এটা সেনাপতির কাছে তেমন কিছু মনে হয় না। সেনাপতি যেহেতু রাজদরবারের জিন এবং তারও যে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমন না, তবে এদের এখানে বসে থেকে ভালো লাগে না। তবে কিছু করার নেই, অন্য সরাইখানায় মদ নেই, আর সে রাজদরবারে গেলেও এখন মদ পাবে না, কারণ সেই সরাইখানা বন্ধ হয়ে গিয়েছে। সেখানে বসে আছে। বাইরে দুজন জিন মারামারি করছে, কারণ তাদের মারামারির বিষয় হচ্ছে এক টুকরো মাংস। কোথা থেকে এক টুকরো মাংস সংগ্রহ করে নিয়ে এসেছে, সেই মাংস নিয়ে তারা মারামারি করছে। সেনাপতি তখন বলল, এদের এখান থেকে সরাও। দোকানদার সেনাপতিকে চেনে। তখন তারা এখান থেকে চলে গেল। এই রাজ্যের চারিদিকে যেন অন্যরকম একদম বিশ্রী ব্যাপার স্যাপার। চারিদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ, কাদা মাদার ভিতরে থাকতে এরা পছন্দ করে এবং এই পাথরের বদ্ধভূমির মধ্যে এরা এরকমভাবে বসবাস করে। সেনাপতির ভালো লাগছে না। সে দ্রুত উঠে ওইখান থেকে চলে গেল। পাদ্রকে গিয়ে কী বলবে কিছুই বুঝতে পারছে না। সে মহলের দিকে যেতে শুরু করলো। মহলের চারিদিকে ওইরকমভাবে নোংরা, কাদা এবং রক্তের নদী রয়েছে। যে রক্তের নদীতে আশেপাশে গেলে শুধুমাত্র গন্ধ এবং বিশ্রী, এগুলোর আশেপাশে এরা থাকে এবং কী পরিমাণ বিশ্রী জাতিরা সেটা দেখেই বোঝা যায়। সে সিংহাসনের ভেতরে মানে রাজদরবারের ভেতরে ঢুকলো এবং মহলের ভেতরে গিয়ে সে পাদ্রর কাছে যাবে কিনা বুঝতে পারছে না। পাদ্র অনেকদিন ধরে মানুষ খায় না। নিশ্চয়ই কোনো একটা মানুষ চাইবে যাওয়ার সাথে সাথেই এর কাজই হচ্ছে এইসব উল্টোপাল্টা কাজ করা। পাদ্রর কাছাকাছি গিয়ে দেখলো পাদ্র তখন কোনো কিছু একটা করছে। সেনাপতি যেতেই বলল, কি ব্যাপার পাদ্র, কি খোঁজ নিয়ে এসেছ? সেনাপতি তখন জানালো যে আমি সমস্ত কিছু করেছি, কিন্তু কোথাও কোনো হদিশ পাচ্ছি না। আসলে ওরা একবার দেখা দিয়ে গায়েব হয়ে গিয়েছে। তবে মহারাজ আপনি চিন্তা করবেন না, আমাদের মানুষ এজেন্ট মনিমিয়াকেও আমরা কাজে লাগিয়েছি। নিশ্চয়ই কোনো কিছু একটা হবে। আমরা সবসময় জিনেদের একটা বহর প্রস্তুত করে রেখেছি। যেভাবেই হোক আমরা ওদেরকে খুঁজে বের করেই ফেলবো এবং খুঁজে পেয়ে যাব। তবে ভূমির কোনো জায়গায় ওরা নেই। আমার যতটুকু মনে হয় যে ওরা নিশ্চয়ই কোনো মহাসাগরের উপরে অবস্থান করছে। আমাদের সাগরের উপরে অবস্থান করে দেখতে হবে, কারণ হচ্ছে সিগন্যালটা ওই দিক থেকে কোনো একটা জায়গা থেকে আসছিল, মেবি প্রশান্ত মহাসাগরের দিক থেকে। আমাদের ওদিকে কোনো একটা জায়গায় খোঁজ করতে হবে। পাদ্র তখন বলল, খোঁজ করো, তোমাদের তো সমস্ত শক্তি দেওয়াই আছে, তাহলে কেন এসব উল্টোপাল্টা কথা বলে আমার মেজাজ খারাপ করছো? যাও, আর ওটার প্রতি অন্যান্য সব রাজ্যেরও কিন্তু নজর থাকবে। আমাদের বের করতে হবে। তবে আমাদের আশেপাশে যেসব অঙ্গরাজ্য আছে তারা নিশ্চয়ই এটা নিয়ে মাতামাতি করবে না, কারণ তারা পাদ্রকে ভয় পায়।
পাদ্র কে তারা খুব ভালোভাবে জানে। যাও, এখন এখান থেকে বেরিয়ে যাও, আর আমাদের সমস্ত সেনা তৈরি করো। তুমি তো সেনাপতি, তাই না? সেনাদের কি অবস্থা? সেনাপতি তখন বলল, মহারাজ, সেনাদের সমস্ত অবস্থা ভালো আছে এবং তারা তাদের যথেষ্ট পজিশনে আছে। আমাদের সমস্ত এজেন্টদেরকে প্রস্তুত করা হয়েছে এবং তারা সমস্ত কিছু করবে। আপনি এসব বিষয়ে একদমই ভাববেন না। পাদ্র সেখান থেকে বেরিয়ে নিজের মহলে আসলো। মহলের চারিদিকে সেনারা তাকে দেখে স্যালুট করলো। সে অনেকটা উপরে উঠে ভাসছে এবং তখন সেনাদের উদ্দেশ্যে বলল যে, শোনো, তোমরা চারিদিকে অ্যালার্ট থাকো। যে কোনোভাবে যেভাবেই হোক, যদি স্বপ্নপুরীর সন্ধান তোমরা পাও তাহলে আগে আমাকে সিগন্যাল দিবে, তারপর তাদেরকে দেখা যাবে। তারা সেখান থেকে তখন নিজের কক্ষে চলে গেল। পাদ্র আসলেই খুবই বোকা একটা জিন। সে মহারাজ কীভাবে হয়েছে মাঝে মধ্যে সেনাপতি ভাবে, কারণ সে কিছুই করে না, তবে তার অলৌকিক শক্তির কারণে, যা কিনা সে পৈতৃক সূত্রে পেয়েছে। এই জন্যই তার কথা শুনতে হয়, না হলে সে শুনতো না। পাদ্র নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করতে শুরু করলো। রাজদরবারের সিদ্ধান্ত হয়েছে আগামী সপ্তাহখানিকের মধ্যেই রাজ্য এখান থেকে শিফট করতে হবে আর্কটিক মহাসাগরে, কারণ সেই জায়গাটা নিরাপদ এবং পৃথিবীর সবথেকে কম ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে বিশেষ মানুষেরও বসবাস নেই, আর পাশাপাশি সেখানে তেমন কোনো জিনেদেরও বসবাস নেই। তারা সেখানে নিরাপদে থাকতে পারবে। তবে জায়গাটা একটু ঠান্ডার জন্য এখানকার যেসব শক্তিশালী তান্ত্রিকেরা আছে তারা রয়েছে, সেটাকে যেভাবে হোক কাভার দিতে পারবে। মানে এই ভূখণ্ডের ভিতরে ঠান্ডা প্রবেশ করবে না। সব মিলিয়ে তারা সেখানে যেতে পারলেই হলো। তবে এই প্রশান্ত মহাসাগরের এই পাশ থেকে, যেটা কিনা একদম ইউরোপের কাছাকাছি পড়েছে, এশিয়ার কাছাকাছি, সেখান থেকে এদেরকে যেতে সপ্তাহখানিকের মতো সময় লাগবে এবং মোট 2 সপ্তাহ। মানে তাদের যন্ত্রপাতি ঠিক করতে 1 সপ্তাহ, আর এখান থেকে ওই পর্যন্ত যেতে 1 সপ্তাহ। যন্ত্রপাতি পরীক্ষা করতে হবে এবং এটা করতে হবে বিশেষ করে হচ্ছে দিনের বেলা, কারণ দিনের বেলা বাইরে থেকে তেমন কিছু টের পাওয়া যাবে না এবং ওরা জানে যে বাইরের সেনারা নিশ্চয়ই এদের উপর ওত পেতে আছে। তো সে তেমনভাবে পরীক্ষা করতে হবে যেন নড়লেও টের না পায় এবং সেরকমভাবে অদৃশ্য হয়ে এখানে থাকতে হবে। বিষয়টা সমস্ত টেকনিশিয়ানদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং মূল দায়িত্ব দেওয়া হয়েছে ইদ্রা এবং ফিদ্রাকে। এরাই এই কাজগুলো করে থাকে এবং এরা হচ্ছে এই রাজ্যের এক ধরনের খুব উপকারী জিন। তারা খুব দ্রুতই সেটা টেস্টিংয়ের কাজ শুরু করবে। মুনতাহা ঘরের ভিতরে বসে আছে। বেশ খানিক্ষণ পর মারিয়া আসলো। এসে বলল কি যে, কিরে, কি অবস্থা? বেটা কি ঘুমাচ্ছে নাকি? ও কি সারাদিনই ঘুমায়? মুনতাহা তখন বলল, আরে না রে, ওর শরীর খারাপ। গতকালকে ওই পানির ভিতর পড়ে গিয়েছিল, ওই দিঘির মধ্যে, যে দিঘি থেকেও যায় না। আমরা নিজেরাই তো যেতে ভয় পাই। তাও আবার করেছি মনসুরের কারণে। মনসুরকে অবশ্য সব কিছু জানিয়েছি এবং ও আমাদেরকে সাহায্য করবে বলেছে। তবে এর সময় লাগবে বলেছে। 2 দিন পরে যেভাবেই হোক আমাকে দিয়ে আসবে। আমাকে বলতো ওকে। তবে ওর কেমন যেন অদ্ভুত লাগছে ওকে দেখে, কারণ হচ্ছে ওর শরীরের অনেক কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে। দেখ, হাতের রগগুলো কিরকম হয়ে গিয়েছে। শুধুমাত্র কি তাই, ওর একটু আগে কেমন করছিল জানিস? ওর রগগুলো দাঁড়িয়ে গিয়েছিল পুরো, এবং সব মিলিয়ে ওর শরীর কেমন যেন হয়ে গিয়েছিল। আর সেটা পরের কথা, ওর চোখ দুটো একদম গাঢ় সবুজ বর্ণ হয়ে গিয়েছিল। এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি। ও নিশ্চয়ই এখানে থাকতে পারছে না। সব মিলিয়ে ওকে দ্রুত দিয়ে আসা উচিত। তখন মারিয়া বলল, তুই ওকে ও করছিস কিসের জন্য? আর ওর প্রতি তোর এত দরদ দেখে আমি বুঝতে পারছি না, ব্যাপারটা কি বলতো? মুনতাহা তখন বলল, আরে তেমন কিছু না, ওকে আমি নিয়ে এসেছি, ওর প্রতি একটা দায়িত্ব আছে না, তো এই জন্যই আর কি, এছাড়া কিছু না। আর মা ওকে দেখে ফেলেছে। দেখে ফেলার পরে এখন মাকে আমি তো বুঝিয়ে দিয়েছি, তবে এই ঝামেলাটা থেকে বাঁচতে পারলেই হলো। তখন মারিয়া বলল, শুনেছিস আমরা নাকি এখান থেকে চলে যাচ্ছি? তখন মুনতাহার বলল কি যে, চলে যাচ্ছি মানে কোথায় যাচ্ছি? মারিয়া তখন জানালো, বাবার কাছ থেকে শুনলাম তো আমরা আর্কটিকের দিকে যাব, মানে পশ্চিমের দিকে। ওদিকে নাকি বেশ ঠান্ডা। আমাদের এই পরিবেশ থাকবে কিনা জানি না, তবে পুরো স্বপ্নপুরী ওদিকে শিফট করা হবে। মুনতাহা এই কথা শুনতেই বলল, ধুর ছাই, ভালো লাগে না। আমি মার কাছে শুনেছি আমাদের জন্মের আগেও নাকি আমরা কোনো এক শয়তান রাজা থেকে বাঁচার জন্য এখানে এসেছিলাম, আবার আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কি একটা অবস্থা বলতো, এখান থেকে এরকমভাবে সরে গেলে ভালো লাগবে? তবে আমরা তো এর বাইরে যাই না, স্বপ্নপুরীতে স্বপ্নপুরী থাকবে, তা পৃথিবী যেখানেই যাই। তারপর মারিয়া বলল, হ্যাঁ তা ঠিক বলেছিস, তবে ওর কি হয়েছে কিছুই তো বোঝা যাচ্ছে না। ও কিছুক্ষণ পরপর উঠে এরকম করছে কিসের জন্য? মারিয়া তার দিকে তাকিয়ে এটা বলল। ততক্ষণে বেলাল উপরে উঠে পড়েছে, মানে উপরে মাটি থেকে উপরে উঠে গিয়েছে। তার শরীরের ভিতরে আবার সেই অদ্ভুত রকমের আলো জ্বলছে এবং বেলাল চিৎকার দিয়ে উঠল।
তার শরীরের মধ্যে অন্যরকম ক্রিয়া হচ্ছে। বেলাল আবার মাটিতে বসে পড়ল এবং হাঁটু গেড়ে। তার চোখ দুটো আবার রক্তবর্ণ হয়ে গেছে, একদম সবুজ। তখন বেলাল বলল কি যে, আমার ভেতরে অনেক কষ্ট হচ্ছে, আমার মধ্যে কেমন যেন হচ্ছে, আমি আর নিতে পারছি না। মারিয়া তখন তার হাত ধরে বলল, কি হয়েছে বেলাল, তোমার তোমার কষ্ট হচ্ছে কিসের জন্য, কি সমস্যা, তুমি এরকম হয়ে গিয়েছে কেন তোমার শরীর? সব মিলিয়ে বেলালের মধ্যে যেন অন্যরকম একটা কষ্টের নদী বয়ে চলেছে এবং আবার সেরকমভাবে আকাশের দিকে তাকিয়ে, মানে উপর দিকে তাকিয়ে চোখ দুটো একদম সবুজ বর্ণ হয়ে গেছে। মুনতাহা কী করবে কিছুই বুঝতে পারছে না। বেলালের কি হলো? নিশ্চয়ই কোনো রোগে ধরেছে। বেলাল কি তাহলে মারা যাবে? ওকে কি তাহলে আর বাড়িতে ফেরত দিয়ে আসা যাবে না? প্রিয় দর্শক, আমাদের এই গল্পের 4র্থ পর্ব এখানেই শেষ। 5ম পর্বে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। 4র্থ পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা অনেকদিন পরে আসলো, আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদেরকে অনেকদিন পরে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটার জন্য, তো অবশ্যই ভিডিওটা আমি অনেক দেরিতে দিয়েছি, তার জন্য দুঃখিত। এবং শর্ত কিন্তু সেই একটাই থাকবে যে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, বেশি বেশি করে মিনিমাম 200 কমেন্ট করবেন পরবর্তী এপিসোড পাওয়ার জন্য। পরবর্তী এপিসোড কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং খুব দ্রুতই, খুব শীঘ্রই পরবর্তী এপিসোড আপলোড করা হবে। আর আপনারা অনেকেই জানেন যে আমাদের চ্যানেলে জিনের দুনিয়া সিজন 4 আসতে চলেছে। এই সিরিজটা শেষ হওয়া মাত্র জিনের দুনিয়া সিজন 4 দেওয়া হবে, তবে শর্ত আছে। জিনের দুনিয়া সিজন 4 কিন্তু আমাদের স্পেশাল একটা গল্প, যেটা কিনা অনেকদিন পর পর আসে। তো সিজন 4 পেতে হলে আপনাদেরকে অবশ্যই মিনিমাম আমাদের ভিডিওতে প্রত্যেকটা এপিসোড আসলে 300 থেকে 400 কমেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আর লাইক তো করতেই হবে, পাশাপাশি আসানোরও ভিউও দিতে হবে আমাদেরকে, না হলে কিন্তু সিজন 4 আমরা কন্টিনিউ করব না। তো সেই ক্ষেত্রে আপনারা এখনই যারা শুনছেন এই বিষয়টা সম্পর্কে অবগত থাকেন, এবং আমি আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে নিচ্ছি, কারণ সিজন 4 আমার আনার ইচ্ছা ছিল না, তবু আপনাদের জন্য আমি আনছি। তো আশা করি আপনারা আমার মান রাখবেন। তো এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং পরবর্তী এপিসোড দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।